বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে পরিতাপের সাথে একটা কথা বলছি। সেটা হলো এই যে বাংলাদেশ নামক যে একটা ভূখণ্ড আছে, যে দেশে প্রায় 20 কোটি লোক বসবাস করে এবং প্রায় 14 কোটি ভোটার, এবং এর ভোটারের সংখ্যা নারী পুরুষ প্রায় সমান, যে দেশটি একটি মুসলিম কান্ট্রি এবং একটি গণতান্ত্রিক দেশ, যে দেশ বর্তমানে মাথাপিছু আয় অনেকটাই স্বয়ংসম্পূর্ণ, এখন আর শুধু কৃষির উপরে নির্ভরশীল নয়, কৃষির ভিতরে এখন ডেইরি ফার্ম, পোলট্রি ফার্ম, গরু ছাগল হাঁস মুরগি পালন, কৃষি, ছাদ কৃষি, মৎস্য পালন, এগুলো এখন এক কৃষির অন্তর্ভুক্ত হয়ে গেছে। দেশ এখন স্বয়ংসম্পূর্ণ। তো বলতে চাচ্ছি যে এদেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব ভবিষ্যতে কোনো জ্ঞানী গুণী লোকেরা পালন করবে না। আমাদের দেশে একজন ওসি থেকে শুরু করে, একজন মেম্বার থেকে শুরু করে মন্ত্রী সচিব পর্যন্ত কোন পর্যায়ের লোকগুলো যায়, কোন পর্যায়ের লোকগুলো থাকে, এটা বলার অবকাশ রাখে না। এটা আমি বলে কাউকে খাটো করব না। আমরা মনে করি যে শিক্ষিত লোকগুলি জ্ঞানী হয়, শিক্ষার উৎকর্ষ, কোয়ালিটিফুল এডুকেশন যদি তার ভিতরে থাকে, সে নীতিভ্রষ্ট হয় না, সে ভালো কাজ করে, মন্দ কাজ থেকে বিরত থাকে। এগুলো করতে তার ধর্মীয় অনুশাসন, ধর্মীয় অনুভূতি কিছুটা কম থাকলেও চলে। তার বিবেক বুদ্ধি তাকে বলে দেয় যে আমি মানুষের কল্যাণের জন্য কিছু করব, ফর হিউম্যান সার্ভিস আমার জীবনটা আমি ডেডিকেট করব, ব্যক্তি স্বার্থর দিকে আমি তাকাবো না। এই চিন্তাভাবনা তার ভিতরে আসে। সেই চিন্তাভাবনা থেকে আমরা অনেক সময় অনেক গুণী লোকদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে থাকি। আমি এই মুহূর্তে আমি দুটি উদাহরণ দেব। এক বা দুই যাই হোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি বর্তমানে ভিসি আছেন, অধ্যাপক নিয়াজ আলী খান, আমি যতটুকু জেনেছি তিনি অত্যন্ত একজন ভদ্র, শান্ত, মেধাবী লোক। ছাত্রজীবনে তিনি কখনো দ্বিতীয় হননি। কুমিল্লা বোর্ডে মেধা তালিকায় প্রথম, উচ্চ মাধ্যমিক ইন্টারমিডিয়েট মেধা তালিকায় প্রথম, অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট এবং পিএইচডিতেও তিনি প্রথম হয়েছে। এমন একজন মেধাবী লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়ার প্রয়োজন ছিল আরও অনেক আগে, কিন্তু এই দেশের এই বিবর্তনের ফলে আমরা খুঁজে বের করেছি তার মতো একজন সজ্জনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পারে সেটা পবিত্র স্থান নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু ইতিহাস আমাদের জানা আছে, আমি লাইভে এসে এখন সেগুলি কেন বলবো। নারী নির্যাতনে, অশ্লীলতার কারণে অনেক শিক্ষকের চাকরি চলে যায়, এই ঘটনা আছে। অনৈতিকতার কারণে শিক্ষকদেরকে রুমের ভিতরে আটকিয়ে রাখা হয়, এরকম ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে। কাজের মেয়ের সাথে সেই কাটাপনের ওখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে পাওয়া যায়, এরকম ঘটনা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারে, কিন্তু তারা যে ফেরেশতা এটা নয়।
তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় যে কোনো বিশ্ববিদ্যালয় হোক, দিন এবং ধর্মের গুরুত্ব দেয় না। বামপন্থী লোকগুলো যারা আল্লাহ রসুলকে পছন্দ করে না, এরকম লোকও আছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় আমার ছাত্র জীবনে আমি শুরুতে দেখেছি ছাত্র ইউনিয়ন, এরপরে ছাত্রলীগ, তারপরে মাঝখানে ছাত্র দলও ছিল। সেই যাই হোক, ছাত্র শিবির নামে একটি সংগঠন আছে। এই ছাত্র শিবিরের ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিবে, তারা বিপিজিএস হবে, এটা অনেক লোকই চায় না। ভাগ্য সুপ্রসন্ন, বহু ঘাত প্রতিঘাত সহ্য করে, পারিপার্শ্বিক পরিস্থিতি নির্ণয় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ঝাঁক মেধাবী মেয়েরা একমত হয়েছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরকে ভোট দিবে। তারা হয়তো রোজা নামাজ করে না, আল্লাহ রসুলের প্রতি মহব্বত নেই, তাদের শালীনতা রক্ষার জন্য এই বিবেচনা করে তারা শিবিরের ছেলেকে একচাটিয়া ভোট দিয়েছে। হয়তো সে কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির বিজয় লাভ করেছে। বিপিজিএস ফুল প্যানেল হয়েছে 28টার ভিতরে 25টা। এটাও সত্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন কিছু শিক্ষকও আছেন যারা আসলে শিবিরের মতো ইসলামিক মাইন্ডেড লোক ছেলেগুলো প্রশাসনে বা বিপিজিএস হোক এটা চায় না, এমন শিক্ষক আছেন। কিন্তু তারা তো এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে প্রকাশ করতে পারেননি। কিন্তু ঘরের ইঁদুরে বেড়ার বাদ কাটে, সেভাবে একটু একটু করে তারা ষড়যন্ত্র করেই যাচ্ছে। আজকে দেখেন নির্বাচন হয়ে গেছে, নিরঙ্কুশ সংখ্যা লাভ করেছে শিবির। নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে বাতিল করার জন্য চেষ্টা করা হয়েছিল, সেখানেও তারা সফল হয়নি। এখনে নির্বাচনের এতদিন পর, প্রায় মাসখানেক পরে আজকে ষড়যন্ত্র চলছে এভাবে ডাকসুর নির্বাচনের ফলাফলকে বাতিল করা যায়। আজকে দেখেন নীলক্ষেত, বেগুন ক্ষেত, ধান ক্ষেত, পাট ক্ষেত, বিভিন্ন জায়গায় অজুহাত দিয়ে নির্বাচনকে বাতিল করার চেষ্টা করা হচ্ছে, ফলাফলকে বাতিল করার চেষ্টা করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি পেরেশানি পড়ে গেছেন। তার এমন কি দরকার তিনি চাকরি করবেন? আজকে মাথার ঘাম পায়ে ফেলে সকাল নাই বিকাল নাই, ঘুম নেই, আহার নেই, নিদ্রা নেই, সকালে নেই বিকালে নেই, তিনি যখন তখন সাংবাদিকদেরকে সাক্ষাৎকার দিচ্ছেন, লাইভে এসে এই ব্যাপারে বিবৃতি দিচ্ছেন। না দিলে তো উপায় নাই, না দিলে তো মনে হবে যে হ্যাঁ তার ভিতরে দুর্বলতা আছে, তিনি বিষয়টি এড়িয়ে যাচ্ছেন। তাহলে প্রশ্ন হলো এই যে যত ভালো মানুষই হোক, গুরুত্বপূর্ণ দায়িত্ব কেউ নিতে চাবে না। গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে গেলেই তাকে ফাঁসানোর কৌশল সংস্কৃতি বাংলাদেশে আছে। আর একটি কথা বলবো, আজকে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো অর্থের মোহে, কোনো ক্ষমতার মোহে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হননি, তিনি দেশে ছিলেন না। তাকে খুঁজে বের করে 2-3 দিন অপেক্ষা করে তাকে ক্ষমতায় বসানো হয়েছে, প্রধান উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে। এটা তার জনগণের ইচ্ছার উপরে, জনগণের আশা ভরসা, জনগণের চিন্তা চেতনার প্রতিফলন। এখানে তার কোনো আগ্রহ ইচ্ছার গুরুত্ব দেওয়া হয়নি। তার টাকার অভাব নাই, মান সম্মানের অভাব নাই। আজকে 1 বছর অতিবাহিত হয়ে গেল, তিনি কতটুকু সফলতার সাথে দেশ পরিচালনা করছেন সেটা আমি বলতে পারবো না। তবে একটা কথা সত্য যে থলের বিড়ালগুলো তাড়িয়ে গেছে।
তাড়িয়ে দিয়েছে। উনি আসার সাথে সাথে যে দুষ্কৃতিকারী যেখানে ছিল সবাই গা ঢাকা দিয়েছে। কেন গা ঢাকা দিয়েছে? তাদের যদি সৎ সাহস থাকে তাহলে দেশে আসুক। তারা হাজারে হাজারে নেতা কর্মী তারা গা ঢাকা দিয়েছে। এমনকি বিএনপির যে শীর্ষস্থানীয় নেতা সেও দেশে আসতে সাহস পাচ্ছেন না। আজকে 13টি মাস চলে গেল, তাকে আসতে কেউ বারণ করেনি। তাহলে তিনি দুষ্টের দমন এবং শিষ্টের পালন এই কর্মসূচি হাতে নিয়েছেন। অত্যন্ত দুঃখের সাথে বলতেছি যে ভারত একটা গণতান্ত্রিক দেশ, আমাদের প্রতিবেশী দেশ, আমাদের মিত্র দেশ। সেখানে দুর্গাপূজার যে মণ্ডপে অসুরের প্রতিকৃতি তৈরি করা হয়, সেই অসুরের প্রতিকৃতি হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিকৃতি তৈরি করা হয়েছে এবং ট্রাম্পের প্রতিকৃতি তৈরি করা হয়েছে। এটা বাস্তব না এডিট আমি জানি না, তবে পিনাকি ভট্টাচার্যর একটা লাইফে এসেও তিনিও তাই বলেছেন। এটাই যদি হয়, এর যদি কোনো সুষ্ঠু তদন্ত না হয়, বিচার না হয়, আমার তো মনে হয় আন্তর্জাতিক আদালতে মানহানি কেস করা দরকার। এত বড় একটা সম্মানী লোকে এইভাবে বেইজ্জতি, এটা রাষ্ট্রীয় সমর্থন না থাকলে তো নিশ্চয়ই হয় না। তো আমি এ ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আর ভবিষ্যতে কোনো ব্যক্তি, কোনো সজ্জন ভালো কাজের দায়িত্ব নেবে না। জানি না, এই দুইটা বিষয় আমাদের সামনে দাঁড়িয়েছে, এর প্রতিফল কী হবে। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।